প্রিয় দর্শক, সবাইকে শুভেচ্ছা এবং আমন্ত্রণ জানিয়ে শুরু করছি প্রতিদিনের সান্ধ্যকালীন আয়োজন বেলা শেষে। আপনাদের সাথে আছি আমি অর্চি রহমান এবং থাকবো পুরোটা সময় জুড়েই। আর প্রতিদিনের মতোই আমাদের সাথে আছেন নতুন অতিথি। প্রিয় দর্শক, আজ আমাদের সাথে আছেন দুজন অতিথি। ডক্টর বদরুজ্জামান ভূঁইয়া, চেয়ারম্যান এবং অ্যাসোসিয়েট প্রফেসর, ডিপার্টমেন্ট অফ ট্যুরিজম অ্যান্ড হসপিটালিটি ম্যানেজমেন্ট, এবং রাহিমা সুলতানা, গেস্ট লেকচারার। চলে যাচ্ছি তাদের কাছেই। দুজনকে অসংখ্য ধন্যবাদ এবং শুভেচ্ছা জানাচ্ছি আমাদের বেলা শেষে সেটে আসবার জন্য। আপনাকেও ধন্যবাদ। প্রথমেই জানতে চাচ্ছি যে এই মাসেই আমরা পর্যটন দিবস হিসাবে একটি দিনকে জানি, 27শে সেপ্টেম্বর। এই দিনটির কার্যক্রম সম্পর্কে একটু জানতে চাচ্ছি। প্রতি বছরই পর্যটন বর্ষ এবং পর্যটন দিবস হিসাবে আমাদের সরকার বিভিন্ন রকমের পরিকল্পনা গ্রহণ করেছেন এবং আপনি জানেন যে বাংলাদেশ সরকার পর্যটন বান্ধব সরকার এবং এই সেক্টরটাকে আরও বেশি ত্বরান্বিত করার জন্য এবং সম্ভাবনাটাকে আরও বেশি সাধারণ মানুষের দোরগোড়ায় পৌঁছানোর জন্য একটা দিবস 27শে সেপ্টেম্বর সরকার সারাদিন ব্যাপী বিভিন্ন রকমের পর্যটন পরিকল্পনা হাতে নিয়েছে, বিভিন্ন রকমের প্রোগ্রাম হাতে নিয়েছে। একটি র্যালির মাধ্যমে পর্যটন সেক্টরে যারা স্টেক হোল্ডাররা আছেন সর্বত্র তাদের সবাইকে সাথে নিয়ে একটা র্যালি হবে, পর্যটন র্যালি, যেন সাধারণ মানুষ এবং সারা বাংলাদেশ সহ সারা বিশ্বের সাথে একসাথে তাল মিলিয়ে এই র্যালিটা হবে এবং সবাই জানতে পারবে যে পর্যটন দিবসের যে প্রতিপাদ্য বিষয় সাস্টেনেবিলিটি, টেকসই মজবুত উন্নয়নের সাথে পর্যটনটাকে সম্পৃক্ত করা। আমাদের আজকের বাংলাদেশ যে অত্যন্ত সম্ভাবনাময় একটি ক্ষেত্র পর্যটন সেক্টর, সেই সেক্টরের যে মেসেজটা যে টেকসই উন্নয়নের পাশাপাশি এই দেশকে পর্যটনটাকে আরো কিভাবে ভবিষ্যতের সাধারণ মানুষরা যেন সেই বিষয়টাকে আরো বেশি এনজয় করতে পারে, এই জন্য একটা র্যালি হবে। পাশাপাশি সরকার বেসরকারি পর্যায়ে বিশেষ করে ঢাকা বিশ্ববিদ্যালয় সারাদিন ব্যাপী সেমিনারের আয়োজন করবে এবং ওয়ার্কশপের আয়োজন করবে, একটা সাংস্কৃতিক প্রোগ্রাম হবে। আমাদের যে কৃষ্টি কালচার, আমাদের যে দেশীয় ঐতিহ্য আছে, আমাদের যে সংস্কৃতি আছে তার সাথে সমন্বয় রেখে বিভিন্ন রকমের প্রোগ্রাম সারাদিন ব্যাপী হবে। আসলে এই ক্ষেত্রটির অনেকগুলো সেক্টর আছে এবং অনেকগুলো বিষয় নিয়ে আসলে আলাপ করতে পারি। ম্যামের কাছে একটু চলে যাচ্ছি, ম্যামের কাছে জানতে চাচ্ছি যে আপনি গেস্ট লেকচারার হিসেবে আছেন এবং আপনার কাছে সেই অভিজ্ঞতার কথা একটু শুনতে চাই। অ্যাকচুয়ালি ধন্যবাদ। আসলেই সত্যি কথা বলতে যে আমি যে আমার স্টুডেন্টদের যখন পড়াই, আমি বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে গেস্ট লেকচারার হিসেবে আছি। ট্যুরিজম যে একটা সাবজেক্ট, এইটা কিন্তু বাঙালির ট্যুরিজম অ্যান্ড হসপিটালিটি, আতিথেয়তা, এটা কিন্তু বাঙালির হৃদয়ে আছে। আমরা কি করি? আমরা অতিথি পরায়ণ জাতি হিসেবে বিশ্বের কাছে পরিচিত। তো সেদিক থেকে এইটাকেই আমরা একটু আরো পলিশ করে সুন্দরভাবে এটা যে একটা ক্যারিয়ার হতে পারে, সেই জন্যই এই ট্যুরিজম অ্যান্ড হসপিটালিটি ম্যানেজমেন্ট ডিপার্টমেন্ট খোলা হয়েছে বিভিন্ন বিশ্ববিদ্যালয় এবং এখানে সব কিছু পড়ানো হয়। এখানে দেখা যায় যে একজন 5 স্টার হোটেলে যখন জব করতে যাবে ম্যানেজারিয়াল লেভেলে, তখন কিন্তু তাকে ম্যানেজমেন্ট জানতে হবে, ইকোনমিক্স জানতে হবে, তাকে মোটামুটি ফুড নলেজ দরকার হবে, মানে ইভেন পুরো ওভারঅল যে একটা লিডারশিপ কোয়ালিটি, তার কিন্তু প্রত্যেকটা জিনিস লাগবে। তো বিবিএ আমরা কিন্তু আমাদের স্টুডেন্টদেরকে বিবিএ যে সাবজেক্ট আছে প্রত্যেকটা সাবজেক্ট তারা পড়ে, পাশাপাশি তারা ট্যুরিজমের মানে আমরা হাতে কলমে তাদেরকে শেখানোর ব্যবস্থা করছি। তবে এটার জন্য আমি আমার চেয়ারম্যান বদিউজ্জামান স্যারকে অসংখ্য ধন্যবাদ জানাবো যে আমি অনেক দিন থেকেই চাচ্ছিলাম যে বিশেষ করে ট্যুরিজম অ্যান্ড হসপিটালিটি ম্যানেজমেন্টের প্র্যাকটিক্যাল নলেজ ছাড়া একটু ডিফিকাল্ট হয়ে যায়। একটা ছেলে বা একটা মেয়ে যখন 5 স্টার হোটেল বা অন্য অন্য যে কোনো ট্যুরিজম সেক্টর যে কোনো জায়গায় জব করে, তার প্র্যাকটিক্যাল নলেজটা অত্যন্ত জরুরি। তো আমরা প্র্যাকটিক্যালিও এখন করার সুযোগ আমাদের হয়েছে, সেটাও আমরা শুরু করেছি। স্যারের কাছে জানতে চাচ্ছি, স্যার আপনি চেয়ারম্যান এবং অ্যাসোসিয়েট প্রফেসর হিসেবে আছেন, আপনার অনেক দিনের অভিজ্ঞতা, আপনি কিভাবে যুক্ত হলেন এরকম একটি ইউনিক একটি সাবজেক্টের সাথে জড়িত হলেন? আমি দেখলাম যে এই সেক্টরটা আমাদের বাংলাদেশের পার্সপেক্টিভে অত্যন্ত সম্ভাবনাময় একটি ক্ষেত্র। আমাদের বাংলাদেশ একটা প্রকৃতি আমাদেরকে
একটা অকৃত্রিম ভালোবাসায় আমাদের এই দেশটিকে সাজিয়েছে। জি আমাদের দেশ সুজলা সুফলা এবং প্রকৃতি এই দেশটাকে আপনি দেখেন আজকে আমাদের যে সি বিচ জি কক্সবাজার জি জি আনব্রোকেন স্যান্ডি সি বিচ, পৃথিবীর এত বড় দীর্ঘস্থায়ী দীর্ঘতম সি বিচ আর কোথাও নেই, 120 কিলোমিটার। এবং এই সি বিচটা পুরোটাই ন্যাচারাল, জি নট আর্টিফিশিয়াল। জি জি আর আপনি দেখেন আমাদের যে ম্যানগ্রোভ সুন্দরবন, সেখানে যদি আপনি দেখেন যে কি আছে আমাদের আমাদের ফরেস্টরা পুরাটা জুড়ে সুন্দরবনের যে ম্যানগ্রোভ ফরেস্ট পৃথিবীর আর কোথাও নেই, সত্যি তাই। আমাদের নদী নালা খাল বিল দেখেন জালের মতো বিস্তার করে আছে। আমাদের সিলেটে যদি আপনি যান দেখেন যে প্রকৃতির যে একটা মানে লেপন, কি সৃষ্টি আসলে, একেবারে বান্দরবন আছে, রাঙামাটি আছে, সর্বত্র আমাদের সম্ভাবনা। আমরা যদি এই ন্যাচারাল সাইটগুলি সিনারিওগুলোকে আমাদের যারা আছেন বিদেশ থেকে পর্যটক, এবং প্রতি বছরই কিন্তু এত পর্যটক আসছেন আমাদের দেশে, এবং সেই ব্যাপারগুলো নিয়ে আসলে জানতে চাচ্ছি। তবে ছোট্ট একটা একটু বিরতি সময় হয়ে গেছে, ছোট্ট একটা বিরতি নিয়ে ফিরে আসছি আবার। প্রিয় দর্শক, নিয়ে নিচ্ছি ছোট্ট একটা বিরতি, ফিরে আসছি এক্ষুনি, আমাদের সাথেই থাকবে। প্রিয় দর্শক, বিরতির পর আবারও ফিরে এলাম বেলা শেষের আজকের আয়োজনে। আপনাদের সাথে আছি আমি অর্চি রহমান। জি, স্যারের কাছে আমি জানতে চাচ্ছিলাম, তার আগে আমি একটু ম্যাডামের কাছে শুনতে চাই যে আপনি বলছিলেন যে এই বিষয়বস্তু নিয়ে এবং এই সাবজেক্টে যে পড়ার জন্য যে ইন্টারেস্ট, সেই ইন্টারেস্টটা এখন কেমন দেখছেন, বা এখনকার স্টুডেন্টদের মধ্যে সেই আগ্রহটা কেমন? এখন তো অ্যাকচুয়ালি তারা নিজেরাও, এখন একটা গ্লোবালাইজেশনের যুগ, এখন কিন্তু মানুষ অনেক কিছুই ঘরে বসেই তথ্য পেয়ে যাচ্ছে, জানছে। তবে তারা জানে যে এই বিষয়ে যদি তারা তাদের দক্ষতা অর্জন করতে পারে, বিভিন্ন সেক্টরে তাদের জন্য ওপেন আছে। তবে আমি পর্যটন সেক্টরের ক্ষেত্রে আমি বলবো যে এখানে আমরা কয়েকটা গ্রুপকে একসাথে কাজ দিতে পারি। একটা হলো যারা ঢাকা ইউনিভার্সিটির বা বিভিন্ন ইউনিভার্সিটির বিবিএ এমবিএ পাশ করে যারা যাবে, তারা কিন্তু ম্যানেজারিয়াল লেভেলটাই চাইবে। তারা একজন হাউসকিপার হবে না, কখনোই হাউসকিপিং এ যাবে না, স্টোর কিপার হিসেবে কাজ করবে না, বা শেফ হিসাবেও তারা যাবে না। তো এই জন্য এদের কিন্তু পুরো আলাদা আলাদা সেক্টর। এই জন্য ভোকেশনাল ট্রেনিং যারা আছে তারা চাইলে একটু কম এডুকেশন যাদের, কিন্তু তাদের এই দিকে প্যাশন আছে, তারা চায় কাজ করতে দেশের বাইরেও। তো এই জন্য ম্যানেজারিয়াল লেভেলে যারা শিক্ষাগত যোগ্যতা যাদের বেশি আছে, তারা এই সেক্টরে আসবেন ম্যানেজ করার জন্য। তবে এখানে একটা বিষয়, যিনি ম্যানেজ করবেন তার একেবারেই কি বলবো যে একটা ফ্লোর পলিশ করা থেকে নিয়ে একদম টপ পর্যন্ত তাকে জানতে হবে। এই জানাটার জন্যও কিন্তু তাকে প্রপার পড়াশোনা করতে হবে, ডিগ্রিটা দরকার, হাতে কলমে ডিগ্রি দরকার। তা না হলে সে কখনোই একজন ভালো ম্যানেজার হতে পারবে না। এবং বিভিন্ন একটা শুধু আমি বলবো না যে হোটেল, আজকাল রিসোর্ট আছে, হোটেল আছে, তারপরে এয়ারলাইন্স ট্যুরিজম আছে, প্রচুর ট্যুরিজম আছে যেখানে প্রচুর মানে অপার সম্ভাবনা আছে, কিন্তু আমাদের দক্ষ মানে স্কিল পারসনের কিন্তু অনেক অভাব, আমরা দিতে পারছি না দক্ষ লোক। তাহলে এই ক্ষেত্রে কি এটা বলতে পারি যে হয়তো পড়া শেষ করার পরে তাদের অপরচুনিটিজের অভাব পাচ্ছে, বা সেই লাইনে পড়ে হয়তো জব পাচ্ছে না, এই ব্যাপারটি? এটা অনেক সময় এটা হয়, আবার অনেকে চিন্তা করে যে আসলে ট্যুরিজম বিষয়টা আমাদের এখনো বাংলাদেশে যে খুব বেশি রকম ভাবে তারা এই বিষয়টাকে বোঝে বা ফ্লোরিশ হয়েছে, তা কিন্তু না, জানছে না অনেকেই, আসলে অনেকেই জানছে না বা ভাবছে না, এর ভবিষ্যৎ নিয়েও বুঝতে পারছে না। অবশ্যই সাপ্লিমেন্ট করি। আসলে একটা বিজনেস গ্র্যাজুয়েট হিসেবে আমাদের যে স্টুডেন্টরা ঢাকা বিশ্ববিদ্যালয়ে পর্যটন বিষয়ে পড়াশোনা করতেছে, তারা 4 বছর মেয়াদী বিবিএমবিএ ডিগ্রি নিচ্ছে। তো তারা আমরা মূলত সৃষ্টি করতেছি একজন বিজনেস গ্র্যাজুয়েট, আর স্পেশালাইজেশন হলো ট্যুরিজম। একজন বিজনেস গ্র্যাজুয়েট হিসেবে সব জায়গায়, বিজনেসের সবগুলি জায়গায় সেক্টরে কাজ করতে পারে। জি জি, অবশ্যই। পাশাপাশি ট্যুরিজম সেক্টরেও তারা তাদের স্পেশালাইজড যেহেতু এরিয়া, সেখানে তারা কাজ করতে পারে। আমাদের যে মাল্টি ন্যাশনাল অর্গানাইজেশন আছে,
আমাদের যে হোটেল মোটেলগুলি আছে, যে জি, 5 জি, স্টার জি, মানে জি। যে হোটেল, ইন্টারকন্টিনেন্টাল হোটেল, সেখানে আমাদের ছাত্ররা অত্যন্ত সুনাম দক্ষতার সাথে সম্মানের কাজ সাথে তারা করছেন। কিন্তু এখনই কাজ করতেছে। বাহ। আপনি দেখেন আগে যে 5 স্টার হোটেলে যারা বড় বড় পজিশনে আছেন, জি ম্যাক্সিমামই নেপাল, ইন্ডিয়া, শ্রীলঙ্কা থেকে হায়ার করে আনা হতো এবং অনেক বেতন দিয়ে। জি এখন আমাদের ছেলেরা অত্যন্ত মেধাবী, আমাদের ছেলেমেয়েরা এবং খুব তারা- স্মার্ট সব ছেলেমেয়েরা কাজ জি, করছে আসলে। এবং অত্যন্ত মেধাবী। তারা কিন্তু এখন এই জায়গায় এই অভাবটুকু তারা পূরণ পূরণ করতেছে। করেছে, এখন আর অবশ্যই। বরং আমাদের ছেলে মেয়েদেরকে ওই দেশে তারা হায়ার বাইরের দেশে কাজ বাইরের করছে, দেশে জি। নিয়ে যাবে। অর্থাৎ আমাদের ছেলেরা যেহেতু ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে তারা হায়ার লেভেলে এই সাবজেক্ট বিষয়ে তারা পড়াশোনা করতেছে, তারা দেশে বিদেশে কাজ করার সুযোগ সুযোগ পাচ্ছে। পাচ্ছে। আমাদের গভর্নমেন্ট এখন দেখেন বাংলাদেশ পর্যটন বোর্ড, পর্যটন কর্পোরেশন, পর্যটন মন্ত্রণালয় হয়েছে, জি জি এই সেক্টরগুলিতেও তারা কাজ করতে পারবে। পাশাপাশি যে আমাদের যে এন্টারপ্রেনার হিসাবে এই যে আটাব টুয়াব যেগুলি আমার ট্যুর অ্যাসোসিয়েশন যে জি, জি। আছেন, সেখানে তারা এন্টারপ্রেনার হিসেবে কাজ করতে পারবেন। বাহ। অত্যন্ত চাহিদা। আমাদের এখন হোটেল দেখেন সারা বাংলাদেশে জি। প্রচুর হোটেল অনেক আছে, ভালো ভালো রিসোর্ট জি, আছে। জি জি এই সবগুলোতেই কিন্তু আমাদের ছেলেমেয়েরা কাজ কাজ করার করছে। সুযোগ পাবে। বাহ। নিজে একজন এন্টারপ্রেনার হতে পারে, নিজে একজন গ্লোবাল ক্যারিয়ারিস্ট হতে পারে এবং দেশে বিদেশে সমান তালে তারা কাজ করতে পারবেন। জি মোট কথা এই বিষয়ের বাংলাদেশের আরেকটি সম্ভাবনার ক্ষেত্র। আপনি দেখেন ম্যান পাওয়ার এবং গার্মেন্টস শিল্পের পাশাপাশি আরেকটা সেক্টর কিন্তু বাংলাদেশে অত্যন্ত এমার্জিং, জি এবং এই সেক্টরে যদি ট্যুরিজম সেক্টরটা যেটা জি। আসতেছে সামনে, এই সেক্টরটাকে যদি আমরা কাজে লাগাতে পারি, আপনি হ্যাঁ, যদি লাস্ট দাঁড়িশ কিছুদিন করতে পারি জি আমরা। জি, ফ্লোরিশ জি। করতে পারি। আপনি দেখেন আজকে কক্সেস বাজারের লাস্ট অবশ্যই। কিছুদিন আগে যে আমাদের বড় ঈদ মৌসুমটা গেল, সেই ঈদে জি, জি। 3-4 দিনে প্রায় 5 লক্ষ জি। দেশীয় বিদেশীয় পর্যটক কক্সেস বাজারে জমায়েত সবাই হয়েছিল গিয়েছেন, জি। এবং সারা বাংলাদেশে প্রায় 10 থেকে 12 লক্ষ টুরিস্ট সারা বাংলাদেশ ঘুরে বেরিয়েছে। ইদানিংই আপনার পর্যটন খাতে হাত হতে প্রায় 5,000 কোটি টাকার মতো আপনার ট্রানজ্যাকশন হচ্ছে ফ্রম ট্যুরিজম সেক্টর হতে। অর্থাৎ এই সেক্টরটা বাংলাদেশে এখন প্রতিনিধিত্ব করছে। সত্যি তাই। আপনি দেখেন একটা পর্যটন সেক্টরের সাথে 100, আমরা গবেষণা দেখেছি 109 রকমের কাজ জড়িত। আপনি ঘর থেকে বের হওয়া থেকে শুরু করে যে ট্রান্সপোর্টেশন ইউজ করবেন, জি। যেই হোটেলে থাকবেন, জি। যে আপনাকে খাওয়াবে এবং এই যে বিভিন্ন রকম সবকিছু তো ফ্যাসিলিটি, ম্যানেজমেন্টের মাঝখানে যে মধ্যে সেবা চলে দিবে। আসে। সমস্ত কিছুই কিন্তু পর্যটনের সাথে সম্পৃক্ত। জড়িত, সত্যি। দরকার কি আমাদের সরকার যেহেতু পর্যটন বান্ধব সরকার, এই সেক্টরটাকে একটা ম্যাপিং আউট করে এবং একটা প্ল্যান করে যদি আমরা এগোতে এগোতে পারি, পারি। তাহলে আমাদের এই সেক্টরটার ভিতরে আপনার আরো কর্মসংস্থানের জি, সৃষ্টি হবে। জি। একটা নিয়মের ভিতরে আমাদের টুরিস্টরা কি চায়, টুরিস্টরা চায় যে একটা আমাদের যে সবচেয়ে যে বড় প্রবলেমটা আপনি Security, দেখেন এবং Safety। সেই ব্যাপারে কিন্তু অনেক কিছুই জানবার আছে, অনেকগুলো প্রশ্ন জি। আছে, তবে আবারও বাধা দিচ্ছি, ছোট্ট একটা বিরতি সময় হয়ে গেছে। প্রিয় দর্শক, নিয়ে নিচ্ছে আবারও ছোট্ট আরেকটা বিরতি, ফিরে আসছে এক্ষুনি আমাদের আজকের অতিথিদের কাছে, আমাদের সাথে থাকবেন। প্রিয় দর্শক, বিরতির পর আবারও ফিরে এলাম বেলা শেষের আজকের এই আয়োজনে। আপনাদের সাথে আছি আমি অর্চি রহমান এবং আমাদের সাথে আছেন দুজন অতিথি। জি স্যার, বলছিলেন সেফটি সিকিউরিটি নিয়ে, এবং আমরা বলছিলাম যে আমাদের দেশে এত কিছু আছে দেখার, এত ন্যাচারাল বিউটি আছে, কিন্তু সেক্ষেত্রে তাও কেন জানি মনে হয় যে পর্যটকরা এসে শান্তি মতো ঘুরতে পারছে না, বা যে পরিমাণ তাদের আসার কথা সেটা আসছে না। এই বিষয়ে একটু জানতে জি, চাচ্ছি। আমাদের যে সেফটি সিকিউরিটি, সেটা কিন্তু সরকার যথেষ্ট পরিমাণে কাজ করে যাচ্ছে। আজকে টুরিস্ট পুলিশের মাধ্যমে একজন ডিআইজি মাধ্যমে 7,500 টুরিস্ট পুলিশ এই সেক্টরটাই কাজ করতেছে। বাহ। নিরাপত্তাটা অবশ্যই প্রয়োজন। অবশ্যই। একজন টুরিস্ট যখন বিদেশে বা দেশ থেকে যখন আরেক আমাদের দেশে এখানে যান, আসছেন, আসছেন, তাদের নিরাপত্তা দেওয়াটা সরকারের দায়িত্ব। দায়িত্ব। বাট আমাদের এই জায়গাতে কিছুটা ঘাটতি আছে, সেই ঘাটতিটাকে রিকভার করার জন্য সরকার প্রাণান্তকর চেষ্টা করছেন। এবং এখন টুরিস্ট পুলিশের মাধ্যমে এবার যে ঈদের মৌসুমটা গেল, দেখেন 1-2টা বিচ্ছিন্ন ঘটনা বাদে আর তেমন কোনো ঘটনা আমরা শুনতে পাইনি। কিন্তু তারপরও আমরা মনে করি আমাদের উচিত আরো বেশি নিরাপত্তা জোরদার করা। আমাদের যে ইনফ্রাস্ট্রাকচার আছে, রোডস এন্ড হাইওয়ে, জি, সেটাকে আরো বেশি কিভাবে ট্রাফিক জ্যাম মুক্ত Improve করা করা যায়, যায় ইমপ্রুভ কিভাবে। কিভাবে করা যায়। আজকে দেখেন গ্লোবালি যদি আমরা চিন্তা করি,
সারা পৃথিবীতে দেখেন, আমি আপনার মেলবোর্নে গিয়েছিলাম, জি জি যে সেখানে যে একটা ড্রাইভ আছে, ওশান মেরিন ড্রাইভ, মেরিন ওশান ড্রাইভ, সেটা কত লাক্সারিয়াস, 3 ঘন্টা ব্যাপী। আপনি আসা যাওয়া 6 ঘন্টা আসা যাওয়া 6 ঘন্টা, এবং কত সুন্দর গ্রেট ওশান ড্রাইভ। গ্রেট ওশান ড্রাইভ। আপনার জেলে আপনি যাওয়া পর্যন্ত 3 ঘন্টা যে কিভাবে স্বপ্নের মধ্যে কেটে যাবে, সত্যি এক নিমিষেই কেটে যাবে। এক পাশে সমুদ্র, এক আরেক পাশে পাশে পাহাড়, পাহাড়, আর এবং স্মুথ একটা রোড। তো আমাদেরও তো এরকম মেরিন ড্রাইভ হয়েছে। মাননীয় প্রধানমন্ত্রী গত বছর সেটা উদ্বোধন করলেন, 80 কিলোমিটার ব্যাপী, কক্সবাজার থেকে টেকনাফ পর্যন্ত। জি। এই যে প্রকৃতির আপনি একটা সৌন্দর্য, নিসর্গ সৌন্দর্য, এক পাশে নদী সাগর, আরেক পাশে আপনার পাহাড়, পাহাড়। আরেক পাশে আপনার গ্রামীণ পরিবেশ, সবকিছু মিলে মানে একটি মাস ট্যুরিজম বলতে যা বোঝায় জি। সবকিছুই কিন্তু আছে। এই জি। এখানে আছে। জি। আপনি দেখেন টেকনাফে যে জায়গাটায় শেষ হয়েছে মেরিন ড্রাইভ, সেই মেরিন ড্রাইভের পরেই কিন্তু গভর্নমেন্ট এখন অর্থনৈতিক অঞ্চল হিসাবে 3টি জায়গা বেছে নিয়েছে, সাবরাং ট্যুরিজম পার্ক, নাফ ট্যুরিজম পার্ক এবং জি। সোনাদিয়া ট্যুরিজম পার্ক, ইকো ট্যুরিজম পার্ক। সেখানে প্রায় 1200 একরের ভিতরে একটা আচ্ছা। এক্সক্লুসিভ টুরিস্ট জোন করতেছে বাহ গভর্নমেন্ট, এবং সেই টুরিস্ট মানে এক্সক্লুসিভ ট্যুরিজম জোনে বিদেশিদেরকে রাখার ব্যবস্থা, যত রকমের অ্যাক্টিভিটিজ আছে সমস্ত কিছু সেখানে দেওয়া হচ্ছে, ইনক্লুডিং কেবল কার, মেরিন, মিউজিয়াম, পার্ক বাহ। থেকে শুরু করে সমস্ত কিছু এখানে থাকবে। আমি যদি একটু সিলেটের দিকে নজর দেই, দেখেন রাতারগুল থেকে শুরু করে বিছানাকান্দি এবং জি। আমাদের জাফলং, কি অপরূপ নৈসর্গিক সৌন্দর্য, সত্যি তাই। পাহাড়, নদী, সমুদ্র সমস্ত মিলে আমাদের এই দেশটা একটা অনন্য সাধারণ দেশ। আসলে চমৎকার, এবং এই বিষয়বস্তুগুলো আসলেই। কিন্তু আসলে তুলে ধরাটাই মূলত এই ব্যাপারটি। আমরা তুলে প্রচার প্রসার হ্যাঁ। তবে দরকার হ্যাঁ আমাদের। স্যার, এখন যেটা আমি বলবো যে বাংলাদেশের আমরা যারা আছে, আমাদের লোকজন এখন প্রচুর মানে আমি বলবো ভ্রমণ পিপাসু তারা হয়েছেন, সত্যি। তারা ঘর থেকে বের হচ্ছেন। একটা জিনিস কি, এই ভ্রমণের যে হিস্ট্রি, আমরা যদি একটু পেছনের দিকে তাকাই, এটা কিন্তু আদিকাল থেকেই ছিল। কি হতো, যখন মানুষ, একটা লোক অসুস্থ হতো, তাকে এক শহর থেকে হাওয়া বদলের জন্য পাঠানো আরেক জায়গায়, জি, জি। হতো সমুদ্র পানির পাশে, মানে পানি মানুষের স্ট্রেস রিলিফ করে, জি। পাঠানো হতো ন্যাচারাল একটা পরিবেশে, সেখানে গিয়ে সে কিন্তু সুস্থ হয়ে ফেরত আসতো। জি। জিনিসটা কিন্তু তাই। তাই। আসলে আমাদের যে মনের যে খোরাক, মনের যে চাহিদা, সেইটাকে আমরা পূরণ করতে পারি কিন্তু আমাদের এই ট্যুরিজমের মধ্যে দিয়ে। তবে হ্যাঁ, এখন আমি একটা কথা, ছোট কথাই আসতেছি, কারণ জি, এটা জি। আমার একটা অভিজ্ঞতা। আজকাল মেয়েরাও এই সেক্টরে আসছে। আগে আমি কখনো চমৎকার। কল্পনাও করতে পারিনি। যেমন কিছুদিন আগে একটা আমি ওদের একটা পরীক্ষাই হলো নিলাম, ওখানে বেশ 10-12 জনের মতো পার্টিসিপেন্ট ছিল, একটা রেস্টুরেন্টেরই, ঢাকারই নাম করা। ওখান থেকে 2টো মেয়ে তারা মানে ফার্স্ট সেকেন্ড হলো, এবং ওরা সাউথ আফ্রিকা যাওয়ার সুযোগ পেল। আচ্ছা, এবং চমৎকার। তারা কিন্তু এই ইসের মধ্য দিয়ে, তাদের যে ফুড প্রিপারেশনের মধ্যে দিয়ে শেফ হিসাবে, তো এইটা কিন্তু একটা সময় যে মানে রান্নার শেফের কাজটা আমরা সবসময় মনে করতাম এটা ছেলেদের কাজ, জি, জি, এটা জি। কিন্তু তা না, মেয়েরাও এগিয়ে অবশ্যই। আসছে, এবং মেয়েরা আজকাল বিভিন্ন সেক্টরে কাজ করছে, ফ্রন্ট ডেস্ক থেকে শুরু করে, মানে ট্রাভেল এজেন্সি থেকে কোন শুরু করে, sector এ নেই এয়ারলাইন্স থেকে আসলে, শুরু জি। করে সব জায়গায়। তো সেই জন্য আমি মনে করি যে আমরা ওই জায়গায় যেমন যতটা সিকিউরিটি দিতে পেরেছি, আমরা আমাদের ট্যুরিস্টদেরকে যদি আরো বেশি রকম ভাবে তাদেরকে অ্যাট্রাকশন ক্রিয়েট করতে পারি, আই হোপ এবং এটা আরো এই যে এগিয়ে যাবে। সেক্ষেত্রে এই প্রশ্নটি করতে চাচ্ছি, বলছিলেন যে মেয়েরা এত দিকে কাজে এগিয়ে যাচ্ছে এবং দিন দিন সংখ্যাটা বাড়ছে, সেক্ষেত্রে প্রতিবন্ধকতার ব্যাপারটিও কিন্তু আসছে। কোন ধরনের প্রতিবন্ধকতা আসলে সম্মুখীন হতে পারে? এখানে একটা প্রতিবন্ধকতা বলবো যে একটা মেয়ে যখন ঘর থেকে বের হয় কাজ করতে, মেয়েটাকে কিন্তু তার নিজের আইডেন্টিটি, সেলফ আইডেন্টিটি তৈরি করতে হবে। ওখানে গিয়ে যদি সে মনে করে যে আমি একজন মেয়ে, এবং আমি মেয়ে বলে আমি ওখানে এটা আমি একটা দুর্বলতা, মানে আমি একটা সিম্প্যাথি ক্রিয়েট করব, এই সেটা জিনিসটা আসলে কিন্তু কখনোই করা উচিত না। কর্মক্ষেত্রে ছেলে এবং মেয়ে ইকুয়াল, অবশ্যই। দুজনেই তারা কর্মজীবী, সে কর্মজীবীর কোনো জেন্ডার নাই। সত্যি। আমাদের মন থেকে যতদিন পর্যন্ত জেন্ডার ইস্যুটা আমরা বার না করতে পারবো, ততদিন পর্যন্ত আমরা আমরাই আসলে পিছিয়ে এগিয়ে থাকবো যেতে আসলে। পারবো না। সত্যি এই তাই। জন্যই আমি বলবো যে একটা মেয়েকে মেয়ে চিন্তা না করে মানুষ এবং তার যে বিষয়ে তার দক্ষতা আছে, সে স্কিল যে বিষয়, সে সেইটা বিষয়ে নিয়ে কাজে যদি সে এগিয়ে যাওয়া এগিয়ে যায়, আসলে। কাজ করে, আমি একটু তাকে support কেউ জি। আটকাতে পারবে না।
আসলে দেখেন এখন ছেলে বা মেয়ে সবাই আমরা মানুষ হিসেবে আমাদের নিজেদেরকে চিন্তা করতে হবে, জি, জি। আমাদের কাজকে বিবেচনায় সত্যি আনতে তাই। হবে। আমি যদি কাজে ভালো করি, এখানে জেন্ডার কোনো বিষয় না। এবং পৃথিবীটা দেখেন আর্থসামাজিক প্রেক্ষাপটে মানুষ প্রয়োজনের তাগিদে এখন কিন্তু প্রচুর পরিমাণে ব্যস্ত। জি, সেই ব্যস্ততার মাঝে আমাদের কাজে যদি আমরা পারদর্শী হই, তাহলে আমাদের চাহিদা সারা বিশ্বব্যাপী। আমাদের বাংলাদেশ অফুরন্ত সম্ভাবনার ভান্ডার, এবং এই বাংলাদেশের এত মেধাবী ছাত্রছাত্রীরা আছেন, তাদেরকে যদি আমরা দক্ষভাবে কাজে লাগাতে পারি, তাহলে এই ইন্ডাস্ট্রি, ট্যুরিজম ইন্ডাস্ট্রিটা বাংলাদেশের আমূল পরিবর্তন করবে। এবং আপনি দেখেন আজকে মালয়েশিয়ার চিন্তা করেন, ট্যুরিজম দিয়ে তারা কত দূরে এগিয়ে গেছে। আজকে ইন্দোনেশিয়ার কথা বলেন, আজকে ব্যাংককের কথা বলেন, ইভেন পার্শ্ববর্তী দেশ আমাদের দেখেন ইন্ডিয়া, তারা পর্যটন শিল্পে কিন্তু কত দূরে এগিয়ে গেছে। নেপাল, মালদ্বীপ, তারা তো পর্যটন বেসড কান্ট্রি। এবং আমাদের যে আজকে ফ্রান্স 1 নাম্বার পর্যটনে আছে, দেখেন তারা প্যারিসে, ফ্রান্সের প্যারিস আপনারা দেখেন 1 কোটির মতো টুরিস্ট প্রতিনিয়ত সেখানে আসে। এবং আমরাও আসলে সবসময় আশা করতেই পারি যে অনেক সমস্যার পরেও ভালো দিন আসবে। এবং সবচেয়ে বড় কথা হলো গভর্নমেন্ট পর্যটন বান্ধব, এবং আমাদের মাননীয় প্রধানমন্ত্রী অত্যন্ত পর্যটনের উপর তার একটা আলাদা নজর আছেন। এই সমস্ত বিষয়গুলোকে যদি আমরা একত্রিত করতে পারি, আমাদের কৃষ্টি, কালচার, সম্ভাবনা, আমাদের যেই প্রতিবন্ধকতাগুলো আছে সেগুলোকে আমরা চ্যালেঞ্জ হিসাবে নিয়ে যদি আমরা এগোতে পারি, তাহলে আমরা আমাদের এই স্বপ্নের বাংলাদেশ আরো বেশি আমরা আরো অনেক প্রচার এবং প্রসারে বেড়ে যাবে, এবং আমাদের অর্থনৈতিক আর্থসামাজিক প্রেক্ষাপটে সেটা আরো বেশি কন্ট্রিবিউট করতে পারবে। আমি স্যারের সাথে একটু সুর মিলে একটা কথা বলবো। আমি পাশাপাশি একজন নারী উদ্যোক্তা, তো আমি একজন এন্টারপ্রেনার হিসাবে বলবো যে মেয়েরা যদি ঘর থেকে বের না হয়, শিক্ষিত না হয়ে, তার লেভেল অনুযায়ী যদি কাজে না আসে, তাহলে যে দেশের অর্ধেক জনগোষ্ঠী নারী, সেই নারী যদি আমাদের কর্মক্ষেত্রে এগিয়ে না আসে, একটা দেশ কখনোই এগিয়ে আসতে পারবে না। আজকাল কিন্তু প্রচুর মেয়েরা কাজ করছে, তা আমি মনে করি ভবিষ্যতে আরো এগিয়ে আসবে। আর মেয়েদের সেলফ রেসপেক্টের জন্য কাজটা অত্যন্ত প্রয়োজন। এবং অনেক অনেক ধন্যবাদ জানাচ্ছি আজকের আয়োজনে আপনারা দুজনে এসেছেন এবং অনেক কিছু জানতে পারলাম। অনেক অনেক শুভকামনা জানাচ্ছি সামনের দিনগুলোর জন্য। থ্যাংক ইউ, ধন্যবাদ। প্রিয় দর্শক, আজকের মতো এখানেই শেষ করছি বেলা শেষের আয়োজন। আবারও দেখা হবে নতুন আরেকটি দিনের শেষে, নতুন আরেকটি পর্বে, নতুন অতিথিকে সাথে নিয়ে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুন্দর থাকবেন, সুস্থ থাকবেন এবং এসএটিভি পর্দায় চোখ রাখবেন।